বিকেল তখন 5টা। চারদিকটা আজ হালকা নিঝুম হয়ে আছে। পুরো আকাশ কালো মেঘ আচ্ছন্ন। আকাশ দেখে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে তুমুল বৃষ্টি নামবে। রাস্তার দু একটা গাড়ি ছাড়া তেমন কোনো মানুষজন দেখা যাচ্ছে না। এরই মাঝে হুট করে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করলো। উজান মৌকে নিয়ে বাইক করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। আর মাঝ রাস্তায় এমন আচমকা বৃষ্টি নামায় সে বেশ বিপকে পড়ে গেল। সে আর এক মুহূর্তেও দেরি না করে সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে দিল। তার এমন কাণ্ডে মৌ বেশ অবাক হলো। উজানের কথা মৌ বাধ্য হয়ে বাইক থেকে নেমে গেল। বৃষ্টি আরেকটু জোরে আসার আগেই উজান মৌয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে রাস্তার ধারে একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো। সে মৌকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চায় না। তার উপর 2 দিন পরে ফাইনাল পরীক্ষা। এমনিতেও পড়াশোনা নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। এখন যদি বৃষ্টিতে ভেজে জ্বর বাঁধিয়ে বসে, তখন তো মস্ত বড় কেলেঙ্কারি হয়ে যাবে। চায়ের দোকানদার তাদের অবস্থা দেখে ভেতরে একটা কাঠের ব্রেঞ্চে বসতে বলল। উজান আলতো করে মৌকে সেখানেই বসিয়ে দিল এবং এক হাত দিয়ে তাকে আগলে নিয়ে বুকের সাথে জড়িয়ে রাখলো। তখন চারদিকে মানুষ বৃষ্টি থেকে বাঁচার জন্য আরেকটু আশ্রয়ে খোঁজে ভীষণ ব্যস্ত। বসতে থাকতে থাকতে মৌয়ের নজর হঠাৎ গেল একজোড়া শালিক পাখির দিকে। তারা পরম নিশ্চিন্তে একে অপরের শুয়ে একসাথে বৃষ্টিতে ভিজছে। দৃশ্যটা দেখা মাত্র ময়ের নিজেরও বৃষ্টিতে ভেজার তীব্র ইচ্ছে জাগলো। কিন্তু পাশে বসা উজানকে বলার সাহস সে পাচ্ছে না। যদি লোকটা সবার সামনে তাকে কড়া বকা দেয়, সে ভয়ে সে গুটিয়ে রইলো। কিন্তু মনের ভেতরে বৃষ্টি ভেজার তীব্র আকাঙ্ক্ষা কিছুতেই দমাতে পারছিল না। অবশেষে মনের ভেতর একরাশ ভয় চেপে রেখে সে ফিসফিস করে বলে উঠল, প্রফেসর সাহেব। উজান ঘাড় ঝাঁকিয়ে ময়ের দিকে তাকালো। তারপর মৃদু স্বরে আওড়ালো, কিছু চাই? আমি একটু বৃষ্টিতে ভিজতে চাই। এখন নয়, বাসায় গিয়ে ভেজো। প্রধান শান্ত গলায় উত্তর দিল, না, আমি এখানে ভিজতে চাই। বাসায় যেতে যেতে বৃষ্টি চলে যায়, তখন তো আর ভিজতে পারবো না। বললাম না এখন না? প্লিজ প্রফেসর সাহেব, বেশি না, জাস্ট 10 মিনিট, প্লিজ প্লিজ। উজান এবার চোখ রাঙিয়ে তার দিকে তাকালো। উজানের অমন কড়া চাউনি দেখে বউ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দিল। মনে মনে ভীষণ অভিমান হলো তার। সামান্য একটু বৃষ্টিতে ভিজতে চেয়েছে বলে মানুষটা এভাবে চোখ রাঙিয়ে তাকাবে? সে তো সচরাচর উজানের কাছে কিছু চায় না। তাহলে আজ কেন এমন করলো? উজান গম্ভীর দৃষ্টিতে মোয়ের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা ছোট্ট থেকে বড় সব ইচ্ছে সব স্বপ্ন সে নিজেই হাতে পূর্ণ করবে, কিন্তু এখন এই মুহূর্তে কোনোভাবেই না। মেয়েটা সে কোনো বারণ করলো তা হয়তো মৌ বুঝতে পারছে না, কিন্তু উজান খুব ভালো করে জানে চারপাশে অনেক অচেনা মানুষ। তাদের নোংরা নজর এড়িয়ে একটা মেয়ে এভাবে রাস্তা বৃষ্টিতে ভিজবে, ব্যাপারটা ভাবতে উজানের পুরুষালী অহংকার বাড়ছে। এরই মাঝে বৃষ্টির বেগ আরো বাড়তে শুরু করলো। উজান আকাশের দিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলো যে আর সহজে বৃষ্টি থামার লক্ষ্য নেই। মৌকে ওভাবে মুখ গোমড়া করে বসে থাকতে দেখে উজানের মনে মনে একটু হাসলো। তারপর মৌয়ের হাতটা শক্ত করে টেনে ধরে আবার বাইকে বসতে বললো। মৌ আর কোনো কথা না বাড়িয়ে মুখ ফুলে বাইকে গিয়ে বসলো। সঙ্গে সঙ্গে উজানের বাইক স্টার্ট দিল। বাইক চলতে মৌ বৃষ্টিতে ঠিকই ভিজতে লাগলো, তবে তার মনটা বড্ড ভারী হয়ে গেল। সে তো এভাবে ভিজতে চায়নি। সে চেয়েছিল কোনো এক খোলা আকাশের নিচে পাখির মতো ডানা মেরে চারদিকে ঘুরে ঘুরে মনের আনন্দে ভিজতে। চৌধুরী ভিলা থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব একটা বিশাল খালি মাঠ ছিল। বাচ্চাদের খেলার ওই সুন্দর জায়গাটা এখন বৃষ্টির কারণে একদম ফাঁকা। চারপাশটা ভীষণ মনোরম দেখাচ্ছে। উজান হঠাৎ বাইকটা সেখানে এনে থামালো এবং মৌকে নামিয়ে দিল। মৌ তখন অভিমান করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই উজানের ভারী কণ্ঠস্বর তার কানের কাছে ফিসফিসিয়ে উঠল, মিসেস চৌধুরী, এখন আপনার যতটুকু ইচ্ছে যেভাবে ইচ্ছে বৃষ্টিতে ভিজতে পারেন। এই উজান চৌধুরী আর আপনাকে বারণ করবে না। কথাটা শোনা মাত্রই মৌয়ের চোখের কোণে এক অদ্ভুত আনন্দের ঝিলিক দেখা গেল। সে খুশিতে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে উজানকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আর এক মুহূর্তে দাঁড়িয়ে না থেকে 2 হাত মেলে চারদিকে ঘুরে ঘুরে বৃষ্টির উপভোগ করতে লাগলো। তাকে ওভাবে আনন্দ করতে দেখে আশেপাশে 2-3টে বাচ্চাও এসে মৌয়ের সঙ্গী হলো। তার এদিকে উজান নিজের বাইকটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার প্রিয়তমা এই নিষ্পাপ
পাগলামি দেখতে ব্যস্ত রইল। খানিকক্ষণ পর উজান ঘড়ির দিকে তাকিয়ে মৌয়ের উদ্দেশ্যে ডেকে উঠল, পিচ্ছি এবার বাসায় চলো, আর নয়, বেশি ভিজলে ঠান্ডা লেগে যাবে। মৌ এক পলক উজানের দিকে তাকালো। তার নিজে আরো ভিজতে ইচ্ছে করলেও সে আর জেদ করলো না, বরং লক্ষ্মী মেয়ের মতো উজানের কথায় রাজি হয়ে বাইকে বসা চলে এলো। বাসায় ঢুকেই মৌ চটজলদি দৌড়ে নিজে ভেজা জামা কাপড় নিয়ে সোজা কিচেন রুমে ঢুকলো। কিন্তু সেখানে মেহেরকে না দেখেই মুহূর্তে তার মুখটা আরো কালো হয়ে গেল। তাকে ওভাবে শুকনো মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মৌসুমী চৌধুরী আদুরে স্বরে বললেন, এসেছিস মা? মৌ কাঁদো কাঁদো গলায় উত্তর দিল, শাশুড়ি আম্মা, মেহের কি এখনো আসেনি? তোমার ছেলে যে বললো আমি বাসায় আসার আগেই নাকি মেহের এখানে চলে আসবে। মৌসুমী চৌধুরী মুচকি হেসে বললেন, একবার ছাদে গিয়ে দেখ, মেয়েটা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। মৌসুমী চৌধুরীর কথা শুনে মৌয়ের মনটা খুশিতে নেচে উঠল। সে আবার উল্টো ঘুরে দৌড়াতে লাগাতে লাগাতে বলল, আবার বৃষ্টিতে ভিজবো জানুন মৌ কামিন। সে যখন মাঝপথে ঠিক তখনই পেছন থেকে উজানের গম্ভীর গলা কণ্ঠস্বর প্রতিদ্বন্দ্বিত হলো, মিসেস চৌধুরী, ঠিক 5 মিনিটের মধ্যে আমি আপনাকে রুমে দেখতে চাই, নয়তো আজ আপনাকে কঠিন পানিশমেন্ট পেতে হবে। জাস্ট মাইন্ডেড। কথাটা উজানের নিচের দিকে তাকিয়েই বলল। মৌয়ের দিকে একবার চোখ তুলে তাকালো না। মৌ কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে উজানের দিকে তাকালো, তারপর গট গট করে ছাদের দিকে চলে গেল। আর উজান নিজেও রুম থেকে ঢুকে পড়লো। প্রায় ঘন্টা খানেক পর উজান ওয়াশরুম থেকে শাওয়ার শেষ করে কোমরে টাওয়ার পেঁচিয়ে বেরিয়ে এলো। রুমে ঢুকে সে একদম স্তব্ধ হয়ে গেল। বিছানার দিকে তাকিয়ে দেখলো মৌ এখনো রুমে আসেনি। এতক্ষণ ধরে মেয়েটা ভেজা কাপড়ে ছাদেই রয়ে গেছে। এত সময় বৃষ্টিতে ভিজে জ্বর তো নিশ্চিত আসবে, কিন্তু অবুঝ মেয়েটা যেন কিছুতেই তা বুঝতে পারছে না। উজানের কোনো রকম একটা ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়িয়ে রাগ নিয়ে রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই মৌ দরজা দিয়ে রুমে এসে তার সামনে হাজির হলো। মৌয়ের উপস্থিত টের পেয়ে উজার মাথা নিচু করেই অত্যন্ত গম্ভীর ও ঠান্ডা স্বরে আওড়ানোর টাইম কতটুকু দেখেছিলাম মিসেস চৌধুরী। মৌ আর কোনো কথা না শুনে এক পায়ে এগিয়ে গিয়ে খপ করে উজানের টি শার্ট টেনে ধরলো। তারপর নিজের ডাগো ডাগো চোখ দুটো বড় বড় করে রাগী গলায় বলল, তার আগে আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কোন সাহসে এই মিসেস চৌধুরীর দিকে না তাকিয়ে ওভাবে নিচের দিকে চোখ নামিয়ে কথা বলছেন? হ্যাঁ, আপনি কি জানেন আমি কার ওয়াইফ? আপনি আমাকে এভাবে অ্যাভয়েড করছেন? আপনি জানেন আমার বরকে? উদানের ঠোঁটের কোণে এক চিলেতে হাসি রেখা ফুটে উঠল। মেয়েটা দিন দিন সাহস বড্ড বেড়ে যাচ্ছে, কিন্তু সে এই অবুঝ মেয়েটাকে কিভাবে বোঝায় যে এই মুহূর্তে তার দিকে তাকালে উল্টো উজানের নিজেরই সামলানো কঠিন হয়ে পড়বে। সে নিজের ভেতরে প্রবল আকর্ষণ নিয়ন্ত্রণ করে নিচু গড়ায় আওড়ালো, পিচ্ছি টি শার্টটা ছাড়ো। ছাড়বো না। তার আগে বলুন আমার দিকে তাকাচ্ছেন না কেন? কি ভেবেছেন আপনি আমি কিছু বুঝতে পারছি না? এমন কিছুই না পিচ্ছি, জাস্ট রিল্যাক্স। এবার হাতটা ছাড়ো। মো এবার উজানের কোনো কথা না শুনে তার পায়ের পাতার ওপর ভর দিয়ে খানিকটা উঁচু হয়ে উজানের মুখে একদম কাছাকাছি গিয়ে চোখ রাঙিয়ে বলল, আগে তাকান আমার দিকে। আমি কি খুব পচা দেখতে হয়ে গেছি যে আমার দিকে তাকানোর যাচ্ছে না? তাকান বলছি আমার দিকে। মৌয়ের এমন আক্রমিত, অবাধ্য আর জেদের সামনে উজানার নিজের ধৈর্য ধরে রাখতে পারল না। সে মুহূর্তের মধ্যে এক হাত দিয়ে মৌয়ের শাহরুখ কোমরে শক্ত করে আঁকড়ে ধরে তাকে নিজের শরীরের সাথে একদম মুখোমুখি টেনে নিল। দুজনের উত্তপ্ত ও ঘন নিঃশ্বাস তখন একে অপরকে স্পর্শ করেছে। উজান নিজের তীব্র ও ব্যাকুল দৃষ্টি মৌয়ের চোখের ওপর নিবদ্ধ করে এক নেশাক্ত গলায় প্রতিধ্বনিত করলো, উজান চৌধুরী, যদি এই মুহূর্তে আপনার ওপর ঠিকঠাক দৃষ্টি দেয় মিসেস চৌধুরী, তাহলে তার সেই দৃষ্টি তীব্রতা সহ্য করতে পারবেন না। এবার নিজের দিকে ভালো করে তাকিয়েছেন। বৃষ্টির পানিতে ভিজে আপনার পরনের জামাটা শরীরের সাথে এমনভাবে লেপ্টে আছে যে প্রতিটা ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। উজান চৌধুরী কিন্তু এতটাও ধৈর্যশীল নয়। মাঝে মাঝে এই পুরুষটা থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, নয়তো আপনারই বড় বিপদ হয়ে যাবে। কথাটা শেষ করে উজান এক ঝটকায় মৌয়ের কোমর নিচ থেকে হাত সরিয়ে তাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে মৌ লজ্জায় আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এক দৌড়ে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিল। তার মানে ভয়ার্থক ও লজ্জাবত চলে যাওয়ার দিকে তাকিয়ে উজান বিছানার উপর
বসে শব্দ করে হেসে উঠল। মনে মনে ভাবলো সামান্য দুটো কথা শুনেই যে মেয়ে ভয়ে একেবারে কুঁকড়ে যায়, ভবিষ্যতে তাকে পুরোপুরি সামলাবে কিভাবে সে। এর বেশ কিছু সময় পর মৌ শাওয়ার শেষ করে কালো রঙের একটা থ্রি পিস পরে শাওয়ার থেকে বের হলো। তার ভেতরে লজ্জাটা তখনও কাটেনি, তাই সে আর ডানে বামে কোনো দিকে না তাকিয়ে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। উজান তখন বিছানায় গা এলিয়ে দিয়ে এক মনে নিজের ফোন স্ক্রল করছিল। মো এবার আর এক মুহূর্তেও দেরি না করে একরাশ অধিকার নিয়ে সোজা উজানের সে চওড়া ও উন্মুক্ত বুকের উপর গিয়ে পরম শান্তিতে আশ্রয় নিল। এতে উজান কিছু বলল না। মৌ তবুও বুকে মুখ গুজে স্তব্ধ হয়ে রইল। হঠাৎ মৌ মুখ তুলে উজানের কানের কাছে গিয়ে ফিস ফিস করে, প্রফেসর সাহেব, তখন কি যেন বলেছিলেন আপনি? উজান ফোন স্ক্রল করতে করতে উদাসী গলায় উত্তর দিল, কখন? ওই যে যখন আমি ভেজা কাপড়ে পরে আপনার সামনে এসেছিলাম তখন। মোর সাথে সাথে আবার মাথা নিচু করে নিল। উজান বুঝতে পারলো মেয়েটার মধ্যে কেমন এক অন্যরকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। মৌ উজানের আরো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো, কিন্তু উজান শরীর সরিয়ে দূরে সরে গেল। মৌ এত বিরক্ত হলো। তাকে তো তার শাশুড়ি আম্মাই বলেছে উজানের কাছাকাছি থাকতে। তার উপর চারপাশে যে পরিমাণ ডাইনিরা তার প্রফেসর সাহেবের দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে, তাতে মৌ কোনোভাবেই এই মানুষটাকে হারাতে চায় না। কিন্তু উজান গম্ভীর স্বরে বুঝে উঠল, কিছু বলিনি। ওদিকে যাও। মেয়েদের এই অহেতুক ঘেঁষাঘেঁষি আমার একদম পছন্দ নয়। উজানের এমন দৃষ্টি নিষ্পিত কথায় মুখ ভীষণ কষ্ট পেল। মানুষটা কি সত্যি তাকে নিজের করে চায় না, নাকি কেবল সম্পর্কের দায়বদ্ধ থেকে এত যত্ন করে? অভিমানে মৌ বিছানায় অন্য পাশে গিয়ে শুয়ে পড়লো, কিন্তু তার দৃষ্টি গিয়ে উজানের ওপর থেকেই সরছিল না। এই মানুষটা ছাড়া তার পৃথিবীটা বড় অসহায়, বেঁচে থাকাটা কঠিন। উজান মৌয়ের নীরবতা দেখে পাশ ফিরে তাকালো। ধীরে গলায় জিজ্ঞেস করলো, কি ম্যাডাম, এমন করে তাকিয়ে আছেন কেন? আমি প্রেগনেন্ট। কথাটা শেষ হওয়ার আগে মৌ নিজের মুখ নিয়ে চেপে ধরলো। সে কি বলতে কি বলে ফেললো। ভাবতেই নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছে তার। কিন্তু ওদিকে উজান কথাটি শোনা মাত্রই বিদ্যুৎ গতিতে বিছানা থেকে লাফিয়ে উঠলো। আতঙ্কে আর বিস্ময়ে চেঁচে উঠল সে, অস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শাশুড়ির মেয়ে বলে কি বাসরের বড় করতে পারলাম না, তা এই মেয়ে বলে সে প্রেগনেন্ট? দয়াল, এ কেমন খেলা দেখাইলা? পরিশ্রম করার আগে ফসল উৎপন্ন শেষ। উজান, কি কপাল নিয়ে জন্মেছিস তুই? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী। চলবে।